আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসি আপনাদের সাথে। আমরা আজকে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারে 7টা চ্যাপ্টার আছে, অর্থাৎ যারা এইচএসসি 25 ব্যাচ তাদের জন্য আমরা কিছু সাজেশনের জন্য কাজ করতেছি। আমরা আজকে এই ভিডিওতে 7টা অধ্যায় নিয়ে কথা বলবো, যে 7টা অধ্যায়ের কোন কোন পার্টগুলো তুমি পড়বা। এই লাস্ট সময়ে ভাইয়া আমরা অনেকে আছি যে ভাইয়া আমরা পরীক্ষা আছে, আমরা কোনোভাবে পরীক্ষা দিচ্ছি বা আমরা বাসায় পড়ার চেষ্টা করতেছি যে ভাইয়া আমি একদিনের মধ্যে কিভাবে একদিনে তো আমাদের আরো অনেকগুলো পড়াশোনা বাকি আছে, আমি একদিনের কম সময়ের মধ্যে কিভাবে আমি ফিজিক্সটা শেষ করতে পারি সেই ব্যাপারটা দেখার জন্য আমরা আপনাদের কিছু টপিক, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো বারবার আসতেছিল এবং দেখা যাবে, দেখেন আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে বিগত বছরগুলোতে এই টাইপগুলো মিলে যায়। আবার বেশিরভাগ ক্ষেত্রে এমনও হয়ে যায় যে শুধুমাত্র মানগুলো চেঞ্জ করে তারা দিয়ে দেয়। সো আমরা যারা আছি যে আমরা বাসায় পড়তে পারতেছি না ভাইয়া, সাপ্লিমেন্ট দেখে পড়বো, তাদের জন্য আমরা আজকে টাইপগুলো লিখে দিব এবং কিছু কথা বলবো। যদি আপনার কথাগুলো শুনেন তাহলে দেখবেন যে সাপ্লিমেন্ট কাজ করতে আপনার ইজি হয়ে যাচ্ছে। এবার আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় ভেক্টর নিয়ে কথা বলবো। দেখা যায় বিগত বছর যদি আমরা অ্যানালাইসিস করে থাকি তাহলে দেখবা যে আমরা জানি যেহেতু 7টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল হবে, দ্যাট মিনস একটা অধ্যায় থেকে তোমার 2টা হবে নিশ্চিত। তার কথা ভেক্টর এমন একটা অধ্যায় যেটা থেকে বিগত বছরগুলো যদি তুমি অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখবা যে 2টা সিকিউ চলে আসছে। সো আমাদের এই 2টা সিকিউর জন্য ভাই অনেক মনে হয় টপিক পড়া লাগবে। ব্যাপারটা এরকম না, আসলে আমরা যদি এই 4টা টপিক পড়ে দেই তাহলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। প্রথমটা বলছি যে ভেক্টর রাশি সম্পর্কিত, এটা আমরা 5 স্টার দিছি দেখবা। তারপর নদী নৌকা বলা হয়েছে, তারপর বৃষ্টি ও ছাতা, আর একটা আমাদের ভেক্টর ক্যালকুলাস। ঠিক আছে, এখন আসি যে আমরা প্রথমটা দেখবো যে ভেক্টর রাশি সম্পর্কিততে আমরা আসলে ভাইয়া কিভাবে পড়বো। আমরা যেহেতু বলছিলাম যে আমরা অ্যানালাইসিস করাই দিচ্ছি, আমরা যে টপিকগুলো দিচ্ছি তুমি এই টপিকগুলো সাপ্লিমেন্ট থেকে প্রশ্ন নিয়ে পড়ে ফেলবা। আর যদি আমাদের জন্য ওয়েট করতে চাও তাহলে অবশ্যই আমরা সামনের দিন আগামী দিনে তুমি দেখতে পাবা আমরা এই টপিকগুলোর উপরেই তোমাকে প্রবলেম সলভ করাই দিচ্ছি। তার প্রথমে আসি ভেক্টর রাশি সম্পর্কিত। তো ভেক্টর রাশি সম্পর্কিততে আমরা কয়েকটা টপিক সাজাইছি। দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোতে এই টপিকগুলো আসতো। তোমার যদি এগুলো ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ তুমি ভেক্টর রাশি সম্পর্কিত থেকে যে সিকিউটা হবে তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবা। প্রথমত আসি যে এখানে আমাদের যেটা বলছে অবস্থান ভেক্টর ও যে কোনো অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোণ। তাহলে অবস্থান ভেক্টর, আমরা যে অবস্থান ভেক্টর কেমনে মেক করতে হয় এবং যে কোনো অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোণ কিভাবে বের করতে হয় সেটা আমাদের পারতে হবে। তবে একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর এটা সম্পর্কে জানতে হবে। আমি লিখছি জাস্ট লম্ব এবং সমান্তরাল ভেক্টর, অ্যাকচুয়ালি এটা হবে লম্ব একক ভেক্টর এবং সমান্তরাল একক ভেক্টর, অর্থাৎ 3টা ভেক্টর, একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর জানতে হবে। তারপর ডট গুণফল, ক্রস গুণফল এবং লম্ব অভিক্ষেপ সম্পর্কে তোমাকে জানতে হবে। এই যে লম্ব অভিক্ষেপটা আমাদের কি বলতো, যে মানে ডট গুণফল আছে তার এই একটা পার্ট, এটাও স্কেলার রাশি। ওকে, তারপর লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত, এটা যে কতবার আসবে এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। 3টি ভেক্টর একই সমতলে থাকবে কিনা এই প্রশ্নটাও অনেকবার আসে, তুমি দেখতে পারবা ঘ নম্বরে এই প্রশ্নটা আসছে। দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ গ নম্বরে অনেকবার দেখা যায়, এটা তোমার স্কেলার গুণফল থেকে যে দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে ভেক্টর একই সমতলে থাকবে কিনা এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। উপাংশ এবং উপাংশ থেকে ভেক্টর রূপে প্রকাশ, অ্যাকচুয়ালি আমরা যখন রেগুলার ক্লাস নেই তখন কিন্তু আমরা পড়াই যে যে অভিক্ষেপ ভার্সেস উপাংশ। অভিক্ষেপ তোমার স্কেলার রাশি, উপাংশ ভেক্টর রাশি। জাস্ট কি করতে হয় বলতো, অভিক্ষেপে উপাংশ অভিক্ষেপ গুণন একক ভেক্টর, রাইট? আচ্ছা, তা এখানে আসি যে উপাংশ এবং উপাংশ থেকে তুমি কিভাবে ভেক্টর রাশিতে রূপান্তর করবা সে ব্যাপারটা। তারপর অবস্থান ভেক্টর থেকে ত্রিভুজ গঠন করা যায় কিনা, এই প্রশ্নটা কিন্তু যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো দেখতে পাবা এটা আসে। আর যে ত্রিভুজের বৈশিষ্ট্য, অ্যাকচুয়ালি আমরা যে বলি না যে একটা ত্রিভুজ গঠনের জন্য তোমার 3টা বাহু থাকতে হবে, কিন্তু কথা ওখানে একটা শর্ত আছে যে 2টা বাহুর অবশ্যই 2টা বাহুর যোগফল 3য় বাহু অপেক্ষা কি হইতে হবে, বৃহত্তর হইতে হবে। যদি না হয় তাহলে কিন্তু ত্রিভুজ হবে না, ওই রকম কথা বলতেছে। আবার যদি তোমাকে বলে যে সমকোণী ত্রিভুজ গঠন হবে কিনা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করা লাগে, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমবাহু ত্রিভুজ বললে 3টা বাহুকে সমান হইতে হবে। তারপর অ্যাকচুয়ালি অবস্থান ভেক্টর থেকেই তো আমরা করি, বাহু করতে বলতে ও এ আমরা আসলে এই যে জানি যে একটা পার্ট আছে, আমরা যদি দেই ও এ বি, হ্যাঁ, তাহলে আমাকে ও এ বের করতে হবে, ও বি বের করতে হবে, এ বি বের করতে হবে, রাইট? এইরকম করে মানগুলো আমরা বের করবো। দ্যাট মিনস অবস্থান ভেক্টর জানা থাকলে তুমি এটা পারবা। আর ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা আমরা যারা ম্যাথ আছে তাদের যে নর্মাল সূত্রগুলো ওই সূত্র দিয়ে তুমি করতে পারবা। এটা আমাদের ভেক্টর রাশি সম্পর্কিত প্রথম যেই টপিকগুলোই আসে।
দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ টপিকের হচ্ছে যে প্রশ্নগুলো আসে আমরা সেই জায়গাগুলো দেখবো। আমরা যদি দেখি নদী নৌকার ক্ষেত্রে আসলে তিনটা জিনিস লাগবে। প্রথম হচ্ছে জেনারেল কেস যেটা থাকে, অ্যাকচুয়ালি জেনারেল কেস কোনটা, যেটা হচ্ছে যে তোমার আলফার মানটা। আলফা মানে কি বলতো, আলফা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ, অর্থাৎ তোমার হচ্ছে নৌকার বেগ এবং হচ্ছে স্রোতের বেগ, যেটা আমরা বলি নৌকা এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণটাকে বলা হয় হচ্ছে আলফা। এই আলফা যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় এটাকে আমরা জেনারেল কেস হিসেবে মানে জানি। তারপর হচ্ছে ন্যূনতম সময়ে, এটা হচ্ছে ন্যূনতম সময়, একটা হচ্ছে ন্যূনতম পথে। ন্যূনতম সময় নদী পারাপার, এটা হচ্ছে আমরা জানি যে জেনারেল কেস হচ্ছে মানে অ্যাকচুয়ালি হয় আলফা ইকুয়াল 90 ডিগ্রি, আর যদি ন্যূনতম পথে হয় তাহলে থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তো এই তিনটা কেস আসলে সবাইকে জানতে হবে। আর এটা অবশ্যই নদী নৌকা কিন্তু তোমার 5 স্টার। তুমি দেখো বিগত বছরে যারা যদি দিনাজপুর বোর্ড হয়ে থাকো তাহলে তুমি দেখতে পারবা যে হচ্ছে যে নদী নৌকা থেকে প্রত্যেকবারে আসছে। আর আমিও বিশ্বাস করি এবারও হচ্ছে নদী নৌকা থেকে রাখবে। এবং বৃষ্টি এবং ছাতাটা যেটা আছে, বৃষ্টি এবং ছাতা কিন্তু এবার যথেষ্ট আপেক্ষিক বেগ টপিক থেকে এটা আসা, তো এটাও আসার মানে চান্সেস অনেক হাই। হ্যাঁ, বৃষ্টি এবং ছাতা থেকে আসলে টাইপ আসলে করলে অনেকগুলো হয়। আমরা জাস্ট ছোট করেই বলছি যে বাতাস থাকলে আর একটা হচ্ছে বাতাস না থাকলে, এই জায়গাগুলো হচ্ছে আমরা বোঝাবো। আমরা যেভাবে টপিক সাজা দিচ্ছি ইনশাআল্লাহ হচ্ছে আমরা এগুলা ক্লাসে দিব। আর যদি তোমার কাছে সময় কম থাকে দ্যাট মিনস আমাদের জন্য অপেক্ষা করতে মানে লেট হয় আর কি, তোমার দেন হচ্ছে তুমি দ্রুত করে ফেলবা সাপ্লিমেন্ট দেখে। তারপর আসি ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাস থেকে দেখো বিগত বছরে হচ্ছে প্রশ্ন আসছিল, সো এটা কিন্তু এখন হাই রেটেড, অর্থাৎ আমি আপেক্ষিক বেগ থেকে তো উপরে রাখবো। ভেক্টর ক্যালকুলাসে তিনটা পার্টি আছে, গ্রেডিয়েন্ট, কার্ল আর হচ্ছে তোমার ডাইভারজেন্স। তো এখান থেকে প্রশ্নগুলো একটু হচ্ছে ঘুরায় পেঁচায়ও আসে। যেমন হচ্ছে দেখো গ্রেডিয়েন্ট আমরা জানি যে এটা কি করে বলতো, যে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। তারপর আসি যে হচ্ছে কার্লে হচ্ছে যে সংরক্ষণশীল না অসংরক্ষণশীল, ঘূর্ণনশীল অর্থাৎ ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল, অর্থাৎ কার্লের মান যদি 0 হয় দ্যাট মিনস হচ্ছে অঘূর্ণনশীল হবে, আর অঘূর্ণনশীলটাই কিন্তু তোমার সংরক্ষণশীল হবে। আর যদি হচ্ছে তোমার নট ইকুয়াল 0 হয় দ্যাট মিনস কার্লটা হচ্ছে তোমার কি হবে, ঘূর্ণনশীল হবে, আর ঘূর্ণনশীল হলে হচ্ছে সেটা অসংরক্ষণশীল হবে। আর ডাইভারজেন্স থেকে আসে যে ডাইভারজেন্স যখন 0 হয় তখন হচ্ছে সলিনয়েডাল হবে। তো তোমাকে প্রশ্ন বলে যে সলিনয়েডাল হবে কিনা, ঠিক আছে, এই ব্যাপারগুলো আসলে বুঝে কাজগুলো করতে হবে। আই থিঙ্ক এই যে টপিকগুলো আমরা বললাম ভেক্টর থেকে যদি তুমি দেখে ফেলো তাহলে দুটা সিকিউ অর্থাৎ 20 মার্ক তোমার জন্য একদম খোলা। আর তুমি যদি একটু ডিটেইলসে পড়ো, অর্থাৎ মোটামুটি ডিটেইলসে পড়ো, দেখবা যে এমসিকিউ যে তোমার 3-4 মার্ক আসবে ওটাও পেয়ে ফেলবা ইনশাআল্লাহ।